হোমিও দর্পণ গ্রুপের পক্ষ থেকে আজ 894তম ক্লাসে সকলকে স্বাগত জানাই। 8/12/2024 আজকে আমাদের রবিবার। আজকে ক্লাসে আলোচনায় আসছেন আমাদের শ্রদ্ধেয় স্যার ডক্টর অমরনাথ চক্রবর্তী মহাশয়। আলোচনার বিষয়বস্তু থাকছে শরিক মায়াজম। শরিক মায়াজম নিয়ে এই 45তম পর্ব আলোচনা হবে। ক্রনিক ডিজিজ বই থেকে পড়ানো হচ্ছে। আর এই আগের আলোচনাগুলো আপনারা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। হোমিও দর্পণ মমিনুলদার চ্যানেলেও পাবেন, আমার চ্যানেলেও পাবেন। আর মমিনুলের চ্যানেলের নামটা বলো। এই তো হয়ে আচ্ছা, গেল। গ্রুপে দিয়ে ওই নামেই আছে তো। আচ্ছা স্যার, আমি স্যারকে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। আর আলোচনা চলাকালীন কেউ আনমিউট হয়ে যাবেন না, ভিডিও ওপেন করে রাখবেন না, এটা অনুরোধ রইল। স্যার শুরু করুন। উপস্থিত সকল চিকিৎসক বিন্দুকে আমার পক্ষ থেকে এবং হোমিও দর্পণ পক্ষ থেকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। আজকে একটা বিশেষ আলোচনা আমরা শুরু করেছি। আজকে মনে হচ্ছে দুটো পারে আমি করতে পারবো না, কারণ এটা বোঝার বিষয় আছে। এবং হ্যানিম্যান যেভাবে আমাদের হোমিওপ্যাথি করতে বলেছেন, সেইখান থেকে আমরা বিচ্যুত কতটা হয়েছি সেই জায়গাটা আমাদের ভাবতে হবে। এবার এটা ঠিক যে হ্যানিম্যান বলেছেন বলে মেনে নেবো এমন কথাটাও নয়, এটাও হ্যানিম্যানের শিক্ষা নয়। হ্যানিম্যানের শিক্ষা হচ্ছে যুক্তিবাদী হতে হবে, যুক্তিবাদী হয়ে গ্রহণ বা বর্জন করতে হবে। কিন্তু হ্যানিম্যানকে যুক্তিতে হারানো বড় কঠিন কাজ। একটু আধটু তো ফাঁক কোনো জায়গায় পেতে পারে, কিন্তু ব্যাপার হচ্ছে সেটা ওই ফাঁকটা কোথায় পাবো, ওই সাবজেক্টের ওই জায়গাটা আছে একটু ফাঁক পেয়ে গেলাম, কিন্তু সেই ফাঁকও অন্য জায়গায় তিনি পূরণ করে দিয়েছেন। মানে ওনাকে আটকানো খুব মুশকিল, কারণ একটা অসাধারণ মেধা, যেটা আমাদের মতন সাধারণ মেধা মেধার পক্ষে হোমিওপ্যাথি নয়, ওই ঘষে মেজে যতটুকু হয় আর কি। এখন ব্যাপার হচ্ছে যে রোজগার করা আর এক গাদা রুগী দেখলে যদি সাফল্য হয়, সেই সাফল্যের গল্প আমরা হোমিও দর্পণ থেকে বলি না। যে সাফল্যে মানুষের সর্বনাশ হয়, সে সাফল্যের কথা আমরা বলি না। আমরা বলি আপনি ডাল ভাত খেয়ে থাকুন, নুন ভাত খেয়ে থাকুন, একটা দুটো পেশেন্টকে যদি ঠিক মতন প্রপার ওয়েতে করতে পারেন, তাতেই আপনার চলে যাবে, অসুবিধা হবে না। এবং হ্যানিম্যান সংযত জীবনযাপনের কথা বলেছেন। এই সংযত জীবনে যাপনের কথা হ্যানিম্যান বলেছেন শুধু ডাক্তার হিসেবে তা নয়, প্রতিটি ধর্মেই সংযত জীবনযাপনের কথা বলা হয়। কারণ সংযত জীবনযাপন না করলে রোগের কারণ তো হবে, এই জীবনশৈলী তো হচ্ছে রোগের কারণ হবে। আজকাল দেখছেন না, বহু ক্ষেত্রেই অন্যান্য বিজ্ঞান কি বলছে, জীবনশৈলীর রোগ। এটা জীবনশৈলীর রোগ। সুগার, প্রেশার, হাবিজাবি যত রকম যেগুলো সারাতে পারে না, সবগুলো বলে জীবনশৈলীর রোগ। কথাটা মিথ্যে নয়, কিন্তু জীবনশৈলীর কথাটা প্রথম কে বলেছিলেন? স্বয়ং হ্যানিম্যান বলেছেন। যদি আপনি তার রিচার্ড হেলের যদি তার অটোবায়োগ্রাফি পড়েন, দেখতে পাবেন। ফলে হ্যানিম্যান কি করে যাননি, এইবার তিনি বলছেন দ্য পারমিশন অফ বিয়ার কোয়াইট কোশ্চেনেবল। দেখবেন মদ খাওয়া যাবে না, হুইস্কি খাওয়া যাবে না। যারা একটু হোমিওপ্যাথি একটু বোঝেন তারা না না ওটা করে। বিয়ার, হ্যাঁ বিয়ার চলতে পারে, বিয়ার তো হচ্ছে কি চিরতার জল, এই গল্পটাই বলে লোকে। চিরতার জল খাওয়া যাবে না, কিন্তু ওতেও অ্যালকোহলিক প্রোডাক্ট আছে। এবং বিয়ার খাওয়ার পর সমস্যা হয়েছে বা বিয়ার সহ্য হয় না, এরকম পেশেন্ট আমি পেয়েছি জীবনে। এবং আমি যে এলাকাটা মানে প্র্যাকটিস করতাম আর কি, প্রথম শুরু করেছিলাম, সেখানটা ছিল একদম মালের, মানে কি বলবো, বিশাল ব্যাপার। মানে মাল খায় না এমন লোক খুব কম আছে। তো এখন কিছুটা পরিবর্তন হয়েছে, যাই হোক, মানে অত সামনে ভদ্র রাস্তাঘাটে অতটা করে না। তো ফলে এই যে ব্যাপারটা হচ্ছে যে এইখানে এই বিয়ারটা, অনেকে বলে বিয়ের তো মেয়েরাও খায়, এরকম বলে, মেয়েরাও খেতে পারে, এবার মেয়েরা মানে কোনো ব্যাপার নয়, মেয়েদের যদি হজম করতে পারে আমরা কেন করতে পারবো না। এগুলো ইগোভিত্তিক কথাবার্তা, এই কথাগুলোর কোনো জাস্টিফিকেশন নেই, কিন্তু আমরা বলি বা শুনি, এরকম বলে। তো বিয়ার মাঝে সাঝে একটু খেলে কি হবে,
এই কথাটা আমরা বলি, কিন্তু এটাও কিন্তু কোয়াইট কোয়েশ্চেনেবল, এটা প্রশ্ন চিহ্ন বলো। তার মানে কি এটাও কিন্তু প্রশ্নের মধ্যে থাকবে, মানে এটা সোজা কথা আপত্তিজনক। এটাও আপত্তিজনক, হ্যানিম্যান বলছেন এটাও আপত্তিজনক। তার মানে কি আমি কিন্তু অনেক ক্ষেত্রেই আমি যেমন ধরুন স্মোকিং-টোকিং এগুলো সব নেশার দ্রব্য, এইগুলোকে এগুলো থাকা সত্ত্বেও কাজ করতে দেখেছি ওষুধকে। কিন্তু এই অ্যালকোহলিক প্রোডাক্টস খেলে পরে কি যে গন্ডগোল পাকায়, আমি কোনোদিন ওই অ্যালকোহলের আমি প্রতিটা পেশেন্টকে বলে দিচ্ছি, তুমি যদি বাবা এগুলো কন্ট্রোল করতে পারো এসো, নাহলে বাবা এসো না, আমি তোমার কিছু করতে পারবো না। পরিষ্কার মুখের উপর বলে দিই। তুমি করবে কিনা আগে বলো, যদি রাজি থাকো তাহলে বসো, নাহলে বসো না। আমি তো টাকাটা পেয়ে গেলে আমার হয়ে যায়। আমি তাকে দেখবো তো টাকা নেবো তো। ঘটনা হচ্ছে সেটা নয়, ঘটনা হচ্ছে নীতি। আমার একজন পেশেন্ট কিন্তু কাস্টমার নয়, একজন মানুষ, অসুস্থ মানুষ। অসুস্থ মানুষের প্রতি এই যে অমানবিক আচরণ, এটা কিন্তু কোনো সভ্য সমাজে সমর্থন করবে না। কিন্তু এটাই চলছে। বাস্তবতাই আমি মনে করি যে হোমিওপ্যাথরা, হোমিও চিকিৎসকের কথা বলছি না। হোমিওপ্যাথ হোমিওপ্যাথরা অন্ততপক্ষে এই জায়গাটা অনুধাবন করার চেষ্টা করুন। আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলছি, সৎভাবে চললে খাওয়া পড়ার অভাব হবে না। আর যদি যোগ্যতা সেরকম থাকে সবকিছুই হবে। কিন্তু সেটা কথা নয়। পার্থিব জিনিস কি পাবেন সেটা বড় কথা নয়। অপার্থিব জিনিস, মানুষের ভালোবাসা, মানুষের শুভেচ্ছা, এইগুলোর মূল্য কিন্তু অনেক বেশি। কিন্তু আমরা ওগুলো বুঝতে পারি না। সবকিছু তো টাকা বা কাঞ্চন মূল্যে আমরা পেতে চাই। হ্যানিম্যান কিন্তু আমাদের সেই জীবনধারাটা দিয়েছেন। তাহলে আমরা যখন মানুষের কল্যাণ সাধনের জন্য যখন আমরা কাজ করতে থাকবো, তখন পাশাপাশি আমাদের নিজেদেরও কল্যাণ হবে। কারণ একটা সুখানুভূতি, একটা মেরিটোরিয়াস স্যাটিসফ্যাকশন থাকে মানুষের। বর্তমান যুগে এই স্যাটিসফ্যাকশনটাই তো নেই বর্তমান যুগে। আপনি যখন একটা অদ্ভুতভাবে কেসকে সারাবেন, তার যে আনন্দ, সেই আনন্দ কিন্তু আপনার অর্থের থেকেও বেশি। ফলে ব্যাপারটা হচ্ছে যে এইগুলো আমাদের বুঝতে হবে যে কোনটা আমাদের কাম্য। হ্যানিম্যান আমাদের কি দিতে চেয়েছেন? আর আমরা কি খুঁজে বেড়াচ্ছি? আমরা কি তার সত্যি ফলোয়ার? না। হ্যানিম্যানকে ফ্রান্সে বলা হয়েছিল যে, "আপনার তো অনেক ফলোয়ার। হুম, হোমিওপ্যাথি অনেক প্রসার হয়েছে, অমুক হয়েছে।" হ্যানিম্যান তার বলছেন, "ইট ক্যান বি কাউন্ট অন দি এন্ড অফ মাই ফিঙ্গার।" বলে আমার আঙুলের ঠোকায়, মানে কটা আঙুল আছে? ৫ টা আঙুল তো। এই হাতে ৫ টা। এই কটা দিয়ে খুঁজে পাওয়া যাবে। মানে হ্যানিম্যানের মতো যখন তার মানে বিশাল নাম, বিশাল তার শিষ্য, ছাত্র, তখন তিনি এই কথা বলছে। ট্রু ফলোয়ার হচ্ছে মাত্র এই কজন হবে। এখন তাহলে এটা কোন জায়গায় যাবে? ভাবুন আপনারা কোন জায়গায় যাবে। দেখুন, এবার হ্যানিম্যান কি বলছেন? হ্যানিম্যান বলছেন যে, "Since the artifices of viewers artifices of viewers viewers in modern times", এখানে কি বলছে? আর্টিফিসিস মানেটা কি? আর্টিফিসিস মানে হচ্ছে দক্ষতা বা কৌশল। বিওয়ার মানে ভাটিখান। ভাটিখানা মানে যেখানে মদ তৈরি হয়। কারণ যেখানে দক্ষ শ্রমিক আছে বা দক্ষতা বা কৌশল, যে কৌশলে তৈরি করা হয়। মডার্ন টাইমস, তখনকার হিসেবে তখন মডার্ন টাইমস সিম টু ইনটেন্ড, এটা কি করে? না, পরিকল্পনা করে। কি পরিকল্পনা করে? সিম টু ইনটেন্ড, চোখে দেখতে একটু অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ইনটেন্ড, বাই দি অ্যাডিশন অফ ভেজিটেবল সাবস্টেন্সেস টু দ্য এক্সট্রাক্ট অফ মল্ট। যবের এক্সট্রাক্ট মানে যব থেকে নিষ্কাশিত এক্সট্রাক্ট বলতে নির্যাস বা তার মূল পদার্থটাকে নিষ্কাশন করে সেইটা থেকে যে সেইটা তার সঙ্গে অ্যাড করা হচ্ছে। নট অনলি টু প্রিভেন্ট ইট ফ্রম সাওয়ারিং, এটা শুধুমাত্র ওই মদটাকে, বিয়ারটাকে টক করা থেকে প্রিভেন্ট করার জন্য নয়, আটকাবার জন্য নয়, প্রিভেন্ট যাতে না করতে পারে সেই জন্য নয়, বাট অলসো অ্যান্ড স্পেশালি টু টিকল দ্য প্যালেট। টিকল মানে কি? ওই আমাদের খেলে প্যালেট মানে তালু, তালুতে এটা খেলে পরে একটা সুড়সুড়ি ভাব একটা সেনসেশন এখানে আসে। টু কজ ইনটক্সিকেশন। ইনটক্সিকেশন তার মানে কি করে সে? ইনটক্সিকেশন মানে কি? তাকে মাতাল করে। এবং বিয়ার বেশি খেলেও মাতাল হয়।
তবে মদের মতন অতটা হয় না, আমি এটা দেখেছি। তো যাই হোক, এটা কিন্তু ওই চিরতার জল নয় কিন্তু ভাই। এইটা কিন্তু দেখবেন সবাই বলে খাওয়ার সময়, ও তো চিরতার জল, এটা নিয়ে আপনি কেন এরকম বলছেন? এরকম কথা আমাকে শুনতে হয়েছে। বলবো, বাবা তোমার চিরতার জল তুমি খাও, তুমি আমার কাছে এসো না। আমি তোমাকে কিছু করতে পারবো না। এবং আমি দেখেছি খাওয়ার পর গন্ডগোল হয়, আমার কাছে এসছে, নাক কান মুলে আবার চলে যায়। আবার বেটা আসে, এরকম পেশেন্ট আছে যারা সে ছোটবেলা থেকে দেখছি। এরকম কিছু, কিছু আছে, কিছুটা সংশোধন করতে পেরেছি তাদের। আমি তো পরিষ্কার বলেছি, পাঠাস কেন ওকে? খাক না, খেয়ে মরুক না। তারপরে কি করব কাকা, কি করব কাকা? আমার তো স্বামী, কি করব? তুমি একটু ব্যবস্থা করো। এই ব্যাপার। এইরকম ঘটনা কিছু, কিছু হয়, কিন্তু বলতে ছাড়বেন না। সত্যি কথাটা বলবেন, তাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন যতটা সম্ভব। ২ একজনকে তাড়াতে পারবেন না, তারা আপনাকে ছাড়বে না কিছুতেই। এরকম লোকও আছে। যতই বলেন সে হ্যাঁ, করে হেসে আবার চলে আসবে। এরকম লোকও আছে। এই লোকগুলোর দরকার আছে হোমিওপ্যাথির প্রতি ভালোবাসা। কিন্তু এদের জীবনশৈলী বা এদের নলেজ, তাদের সেই জীবনশৈলীটা কন্ট্রোল করবেন জ্ঞান নেই তো। এটা করলে কি হবে না হবে সেটা তো বোঝে না। Without any regard to the injurious qualities of these malignant additions. এই দেখুন, regard to the injurious qualities মানে এই যে ক্ষতিকারক যে কোয়ালিটি অফ দিস ম্যালিগন্যান্ট কথাটা ইয়ে করেছে। এই যে অ্যাডিশন যেটা করছে, ম্যালিগন্যান্স মানে কি অল্প ক্ষতিকারক শুধু তাই না, অধিক ক্ষতিকারক। মারাত্মক ক্ষতি করতে পারে এইরকম জিনিস। তার মানে কি এখানে কি বলছেন হ্যানিম্যান? যে বিয়ারও মারাত্মক ক্ষতি করতে পারে, তিনি দেখেছেন। তিনি দেখেছেন। এখন হয়তো অনেকে বিয়ার খেলে পরে ততটা মারাত্মক ক্ষতি হয় না। যেমন চায়ের ক্ষেত্রে তিনি দেখেছিলেন যে মারাত্মক ক্ষতি করে। বর্তমানে আমরা চা দেখছি যে না, ঠিক অতটা ক্ষতি করে না। এখন সেইটা বিয়ারের ক্ষেত্রে কিন্তু ক্ষতি করে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমি অনেকবার দেখেছি, আমি সেই জন্যই বলছি। আমি পরিষ্কার না করে অ্যালকোহলিক গ্রুপ যেটা আছে টোটালটা আমি বারণ করে দিই। এমনকি কালার কালার মেটেরিয়ালস এ কোম্পানির নাম বলা যাবে না। বিভিন্ন রকম ওই যে ড্রিংকস আছে কালার দিয়ে তৈরি, সেগুলো চিনি সহযোগে বিভিন্ন এই কালারিং মেটেরিয়ালস গুলো, এগুলোই বারণ করি। এই কালারিং মেটেরিয়ালস গুলো কার্সিনোজেন ইন নেচার। এগুলো কিন্তু অনেক ধরনের গন্ডগোল করে। একটা ধরুন ৩০০ ml এর আপনি ইয়ে খাচ্ছেন, ড্রিংকস খাচ্ছেন। সেখানে ৩০০ ml এর ড্রিংকসে বোধহয় ১০০ গ্রাম না তার কত গ্রাম আমি ভুলে গেছি অ্যামাউন্টটা। মানে অনেকটা ইয়ে থাকে, তাতে চিনি থাকে। চিনি মোটেই স্বাস্থ্যের পক্ষে শুভকর নয়। অন্তপক্ষে এখন বর্তমান যুগের সাধারণ মানুষ এটা জানেন। তারপর কি বলছে? malignant additions which often deeply undermine the health. তার মানে কি? ডিপলি মানে ডিপ, সাধারণ না, আন্ডার মানে ক্ষতি করে, স্বাস্থ্যের ক্ষতি। ডিপ, তার আগে ডিপলি কথাটা জুড়ে দিয়েছেন। এই হচ্ছে হ্যানিম্যানের বক্তব্য। লক্ষ্য করেছেন এক একটা ওয়ার্ডকে এমন জায়গায় জুড়ে দিচ্ছেন যাতে আমাদের চেতনায় নাড়া দেয়, মনে নাড়া না, চেতনায় নাড়া দেয়া। আচ্ছা বলুন দেখি, কোনোভাবে কি আপোষ করা যায়? আমরা আপোষ করব না। আমরা এই জায়গাটা খুব স্ট্রিক্ট থাকবো। কেন থাকবো? মনে রাখবেন, সামাজিকভাবে আমরা কিন্তু আমাদের ঠেলায় পড়ে ডাক্তার ডাকে, এটা মাথায় রাখবেন। এবং আজকে যদি আপনি ফেলিওর বলবে হোমিওপ্যাথি ফালতু, আপনাকে ফালতু বলবে না। এইটা হচ্ছে সামাজিক অবস্থা। ফলে এখানে আপনি ভেবে দেখুন, যার যে জ্ঞানের ভিত্তিতে আপনি করে কমে খাচ্ছেন, সংসার চালাচ্ছেন, এই যে আপনার উৎসের বিরুদ্ধে আপনি যাবেন কিনা। উৎস কিন্তু শুকিয়ে গেলে, উৎস নষ্ট করলে কিন্তু আপনি ধ্বংস হয়ে যাবেন। এটা কিন্তু আমার কথা না, এটা কেন্টের কথা। কেন্ট এক জায়গায় এরকম কথা বলেছেন। দেখুন, তাহলে উৎসকে অস্বীকার করা আমরা করতে পারি না। তাহলে এইখান থেকে আমরা কি হচ্ছে, তাহলে এটা আমরা কখনোই বলবো না যে তুমি বাবা একটু খেয়ে আমাকে উদ্ধার করো, মানে ওই বিয়ার খেয়ে আর কি। হোয়েন ডেলি ইউজ, তারপর কি বলছে? এটা স্বাস্থ্যের পক্ষে মারাত্মক ক্ষতি করে কখন? হোয়েন ডেলি ইউজ, যখন ডেলি ইউজ, প্রতিদিন যখন সে খায়। হুই ক্যান নট বি ডিসকভার্ড বাই এনি ইন্সপেকশন, যেটা কোনো এই দেখে ডিসকভার করা যাবে, আবিষ্কার করা যাবে না কতটা ক্ষতি করে। দ্য দ্য অনেস্ট ফিজিশিয়ান, দেখুন এই ফিজিশিয়ান কথাটা হ্যানিম্যান বলেন নাই, অনেস্ট কথাটা বলেছেন, যেটা আমি বলি। চিকিৎসক আর হোমিওপ্যাথ আকাশ পাতাল পার্থক্য। হোমিও চিকিৎসকের সংখ্যা প্রচুর, হোমিওপ্যাথিতে ছাত্রের থেকে গবেষক বেশি।
বইয়ের থেকে লেখক বেশি। মানে অথেন্টিক বই যেটা আছে তার তুলনায় লেখক কয়েকশো গুণ বেশি। কেউ আবার বই বার করার খেলায় মেতে উঠেছেন। টার্গেট তার বই বার করবে। এরকম সব ব্যাপার-ট্যাপার আছে আরকি। খুব সাবধান। আপনার ভালো হোমিওপ্যাথ হতে গেলে পরে এই অথেন্টিক বইগুলো বারে পড়ুন। এগুলো বারে পড়ুন। এগুলো একবারে তো বোঝা যায় না। আমি ধরুন অনেকবার আগেতে পড়েছি। কিন্তু পড়লেও আমি এখনো বলছি। এই আবার আপনাদের দৌলতে বা আপনাদের কি বলবো প্রশ্রয়ই বলতে পারেন। এই যে আমি পড়ছি এতে কিন্তু আমি কিন্তু মারাত্মকভাবে বেনিফিটেড হচ্ছি। কারণ এখন একটু ম্যাচিউর ব্রেনে আমি এগুলো আরো ক্লিয়ারলি বুঝতে পারছি। যেগুলো অনেক সময় বুঝতে পারিনি। আমাদের জিজ্ঞাসার চিহ্ন দেয়া আছে। হ্যাঁ, দেখলাম না এখন তো বুঝতে পারছি। তার মানে আমার একটু ডেভেলপমেন্ট হয়েছে আমি বুঝতে পারছি। এই বইগুলো মাঝে পড়তে হবে এই কারণেই পড়লে আপনার নিজের ডেভেলপমেন্ট হয়েছে কিনা সেটা বুঝতে পারবেন। আপনাকে কে আপনি কটা পেশেন্ট দেখলেন এটা থেকে ডেভেলপমেন্ট হবে না। আপনাকে কে পিঠ চাপড়ে বলল, "আরে বাবা তুমি কত বড় ডাক্তার হয়েছো।" না, you have to self assessment নিজেকে বিচার বিশ্লেষণ করতে হবে। কিভাবে এই অথেন্টিক বইগুলো যার পর এটা ঠিক বুঝতে পারছেন কিনা? বুঝতে পারার পর সেটা প্রয়োগ করতে দেখতে হবে। প্রয়োগ করতে পারছেন কিনা? যদি করতে পারেন তাহলে হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের হ্যানিম্যান মাপ মাপ করবারও কি আমাদের ব্যবস্থা করে দিয়ে গেছেন। যদি আমরা সেটা নীতিভিত্তিক প্র্যাকটিস করি। তারপর কি বলছে? honest physician cannot allow the patient to drink whatsoever is called beer. আর বিয়ার বলে যাই বলুক না কেন, বিয়ার বলতে যেরকম কিছু বোঝাক না কেন whatsoever cannot allow তারপরে একদম জোর দিয়ে বলছেন, honest physician are you honest? আর ইউ অনেস্ট যদি হয়ে থাকে নিজের বিবেককে প্রশ্ন করুন, আমাকে না। যদি অনেস্ট না হন, অনেস্ট হবার চেষ্টা করুন। এই জন্য আমি বলি যে হোমিওপ্যাথি একটা কমপ্লিট প্যাকেজ মানুষ হবার। কমপ্লিট প্যাকেজ। শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞান নয়। হ্যানিম্যান আমাদের যা দিয়ে গেছেন সেটাকে যদি আমরা তার এই এসেন্সটাকে ক্যারি করি আমাদের লাইফে, আমাদের লাইফটাও চেঞ্জ হয়ে যাবে। আর লাইফটা যখন হোমিওপ্যাথি সম্মত হবে দেখবেন রোগপালা কমে যাবে। রোগপালা কমে যাবে, অনেক কমে যাবে, অনেক ভালো থাকবে। পেশেন্টকে যদি বুঝিয়ে লাইনে আনতে পারেন, পেশেন্টকে চিকিৎসা করে মজা পাবেন। চিকিৎসা করে অনেক মজা পাবেন। পেশেন্ট কিন্তু অনেক ভালো রেজাল্ট দিতে পারবেন। রেজাল্ট দিতে গেলে কিন্তু আপনাকে হ্যানিম্যানিয়ান প্রিন্সিপাল এবং হ্যানিম্যানিয়ান যে জীবনশৈলী, এইটাকে উপলব্ধি করে পেশেন্টকে বোঝাতে হবে। এটা না বোঝালে আপনি কিচ্ছু করতে পারবেন না। এবং একটা কথা যে জীবনশৈলীর যে ডিজিজ আজকাল সবাই বলে, জীবনশৈলীটা কি হওয়া উচিত? এই কনসেপশনটি তো নেই অন্যান্য প্যাথিতে। এই কনসেপশন প্যাথি হ্যানিম্যানে যদি আপনি পড়েন, ওই রিচার্ড হেলের যদি তার জীবনে যদি পড়েন, সেখানে তার স্বাস্থ্য সম্পর্কে, তারপরে কিভাবে তার বাড়িঘর হবে, ভেন্টিলেশন কোন দিকে হবে, কোন দিকে গাছপালা থাকবে, বাগান কেমন হবে, অ্যা চূড়ান্তভাবে তিনি আলোচনা করে গেছেন। কি অসাধারণ তার পান্ডিত্য! এবং স্যানিটারি মানে কিভাবে স্যানিটেশন হবে, মানে পরিষ্কার পয় প্রণালী কি হবে? আপনি যদি পড়েন আপনি অবাক হয়ে যাবেন যে মানুষটা কত আগে এই আধুনিক জায়গাটাকে তিনি তুলে ধরেছেন। ভাবতে আপনাদের গায়ে কাঁটা দেবে। তার কি হলো? বিয়ার আমরা কোনোভাবেই অ্যালাও করব না। এবার আপনি কি করবেন কিনা আপনি ভাবুন আপনার পেশেন্টের ক্ষেত্রে। ফর ইভেন ইন দ্য হোয়াইট বিয়ার, হোয়াইট বিয়ার সাদা বিয়ার বলে একটা আছে বুঝলেন তো? বিয়ার তো অনেক রকম আছে আমি তো বলতে পারব না। হোয়াইট বিয়ার, হোয়াইট বিয়ার হচ্ছে থিন বিয়ার। থিন বিয়ার মানে একটা পাতলা বিয়ার আরকি সাদা। অ্যান্ড দি পোর্টার, পোর্টার মানে কি কুলি নয়। পোর্টার হচ্ছে কালো রঙের গাঢ় একটা বিয়ার। কালো রঙের গাঢ় বিয়ার, পোর্টার। কি বলছে? হোয়াইট বিয়ার or কালো রঙের বিয়ার হুইচ অন অ্যাকাউন্ট অফ দেয়ার ল্যাক অফ বিটারনেস, মানে এগুলো হচ্ছে ল্যাক অফ বিটারনেস মানে এর মধ্যে তেতোটা কম আছে। সিমস টু বি হার্মলেস, মনে করা এটা হার্মলেস, মানে এটা ক্ষতি করবে না। এরকম একটা মনে করা হয়। বলবে পেশেন্টরা বলে তো, "না ওটা কিছু হয় না, ডাক্তাররা তো এক প্যাক করে খেতে বলে।" সমস্যা তো সেইখানে। ডমিনেন্স স্কুলের অনেক ডাক্তার বলেন এক প্যাক করে খেতে। বলেন তো? এরকম ঘটনা আমার তো অভিজ্ঞতা আছে। তো ফলে আচ্ছা, এখানে এর তেতো ভাবটা কম। সেই জন্য কিন্তু এটা অনেকে বলে ক্ষতিকারক। না, not infrequently have narcotic ingredients added to give them the much liked intoxicating quality. Intoxicating quality মানে কি? এই যে মদের সঙ্গে কি করা হয়? আরো অন্যান্য জিনিস মিশিয়ে আরো বেশি মাতাল করার
দেখবেন অনেকেই দেখবেন তারই হয়, তারই সঙ্গে আবার কিসব গুলি ফুলি কিসব আছে দিয়ে টিয়ে দেখবেন আরো নেশা মাতাল হয়ে যায়। মদের সঙ্গে ওরকম দেয় অনেকে। অনেকে গাঁজার সঙ্গে সিদ্ধি, ভাং এইসব নেশাদ্রব্য আছে। সেখানে অনেক কিছু মিশিয়ে নেশার পরিমাণটাকে বাড়ানো হয়। এরকম দেখবেন গল্প পাবেন আপনি। আমাদের ছোটবেলায় আমরা এরকম ভাং, সিদ্ধি এগুলো দেখেছি তো। খেয়ে যে কি কাণ্ড করেছে একেকজন। কেউ কাঁদছে তো কেঁদেই যাচ্ছে, কেউ হাসছে তো হেসেই যাচ্ছে, কেউ নাচছে তো নেচেই যাচ্ছে। মানে অদ্ভুত ব্যাপার। যে নাচছে তার মান-সম্মান বাঁচার জন্য আমাদের পালাতে হচ্ছে। এরকম একটা অবস্থা। সে হাসছে তো হাসছে, পালিয়ে যেতে হচ্ছে। এরকম আমার intoxication দেখেছি আমরা। হ্যাঁ? বলে এবার তার কি আছে এদের কি করে না এই যে এদের যে শরীরে বিভিন্ন রকম ইয়ে করে, হ্যাঁ? এই যে বিভিন্ন রকমভাবে ক্ষতি করে, মানে সে সোজা কথায় বিয়ারের যেকোনো ফর্মই হোক না কেন, কোনো ফর্মই কিন্তু আপনি অ্যালাউ করতে পারেন না অ্যাজ এ ফিজিশিয়ান। ঠিক আছে? এরপরে আমি যেটা আসছি এটা একটু খুব গুরুত্বপূর্ণ জায়গায় আমি চলে আসছি। অসাধারণ গুরুত্বপূর্ণ। আজকে মনে হয় কিছু প্রেজুডিস আমরা ভাঙতে পারবো আমার ধারণা। আচ্ছা, এবার আসি অ্যামং দ্য আর্টিকেলস অফ ডায়েট। অ্যামংস্ট দ্য আর্টিকেল অফ ডায়েট হুইচ ইজ জেনারেলি ইনজুরিয়াস টু ক্রনিক পেশেন্ট। ক্রনিক পেশেন্টের মানে চিররোগের যারা রোগী, এখন তো চিররোগী বেশি রে ভাই। পেশেন্ট আর অলসো অল ডিশেস কন্টেনিং ভিনিগার or citric acid। তার কি বলছে এখানে অ্যামাং দ্য আর্টিকেল অফ ডায়েট হুইচ ইজ জেনারেলি ইনজুরিয়াস, সাধারণত ক্ষতি করে। কি করে? যার মধ্যে ভিনিগার আছে আর সাইট্রিক অ্যাসিড আছে। সাইট্রিক অ্যাসিড বলতে ওই লেবুর মধ্যে যে অ্যাসিডটা থাকে, টক হয় এটা খেতে। এই দুটো কিন্তু বেশিরভাগ জেনারেলি ইনজুরিয়াস। দেখুন জেনারেলি কথাটা বলছেন, শুধু ইনজুরিয়াস বললে জিনিসটা অন্যরকম হয়ে যেত। এইখানে ফাঁকটা থেকে গেছে, লক্ষ্য করেছেন? এবং এই ফাঁক দিয়েই আমরা কিন্তু ধরতে পারি যে লেবুটা তোমার খাওয়া যাবে কি যাবে না। আমরা একটা সময় শুনতাম ওই হোমিওপ্যাথি ওষুধ খেলে টক খাওয়া যাবে না। তা আমি মজা করে বলি তেঁতুল তলা দিয়েও যাওয়া যাবে না, কারণ টক গাছ তো, ও হাওয়া লাগলে আপনার ওষুধ কেটে যাবে। এরকম বলতাম মজা করে। এবং আমরা প্রথম জীবনে এরকম কিছু বাদও দিয়েছি। পরে আমি চিন্তা করে দেখলাম তাই তো, ভিটামিন সি সাপ্লাই যদি তার না থাকে সিস্টেমে তো অনেক রকম গন্ডগোল হবে। এবং সেই গন্ডগোলগুলো আমি দেখেছি, সেগুলো আমি উপলব্ধি করেছি। সেই জন্য আমরা কি করতাম, এই যে বলতাম জেনারেলি তার মানে সবার ক্ষেত্রেই হবে না, কিছু কিছু ক্ষেত্রে হবে না। এইটা হচ্ছে ইন্ডিভিজুয়ালেশন। যে এই পেশেন্টটার এই টক খেলে পরে আমি দেখেছি, টক খেলে পরে অনেক পেশেন্টের আছে অ্যাসিডিটি মারাত্মক বেড়ে যায়, তাকে টক খেতে বলা যাবে না। যে পেশেন্ট বলছে আমি একটু লেবুর জল খেলে পরে আমার সব গ্যাস অম্বল চলে যায়, আমি সেই পেশেন্টটাকে কি করে টক খেতে মানা করব? যদি সে ভালোবাসে, যদি সে ভালোবাসে। আমার মনে আছে আমার ডাক্তার কেশি দাস আমার গুরু, উনি কি করতেন, কাঁচা পেঁয়াজটা নিষেধ করতেন, একদম জেনারেল ভাবেই করতেন উনি। সেই মানুষকেও দেখেছি পেশেন্ট ঢুকে যখন বলছে কাঁচা পেঁয়াজ বন্ধ করলে আমি কিন্তু আপনার ওষুধ খাবো না। তো স্যার তখন বলে ঠিক আছে আমি তোর শর্ত মানবো, কিন্তু তুই তাহলে আমারও শর্ত কিছু মানতে হবে। বলে হ্যাঁ তুমি আমাকে কাঁচা পেঁয়াজ খেতে দিলে পরে আমি তোমার সব শর্ত মানবো। সে কাঁচা পেঁয়াজ 4 বেলাই খায়। তো স্যার কি করলেন, স্যার তো খুব চতুর মানুষ। হ্যাঁ বাবা, আমি তোর কথার জন্য 4 বেলা তুই খেতিস, তোকে 2 বেলা আমি খেতে দেবো। তো আমার এই কথাগুলো শুনতে হবে। বলে তুমি হচ্ছে মহান, তুমি হচ্ছে ভগবান, আমি তোমার কথা শুনবো? সে বেটা পরবর্তীকালে ছেড়ে দিয়েছিল, নিজেই ছেড়ে দিয়েছিল। কারণ এই যে এক্সেসিভ চাহিদা যেটা, এটা একটা অসুস্থ অবস্থা তো। এটা অসুস্থ অবস্থা মানে কি, ওই খাদ্যটা তার অ্যাসিমিলেশন হয় না। অ্যাসিমিলেশন হয় না বলেই সে কি করে, তার ডিমান্ডটা বেড়ে যায়। এইটি হচ্ছে মূল ফ্যাক্টর সিস্টেমে। যে কোনো চাহিদা বেশির পেছনে কারণ কিন্তু এইটাই ম্যাথমেটিক কজ। ফলে ব্যাপারটা হচ্ছে কি, উনি পরবর্তীকালে ছেড়ে দিয়েছিল। তো এই যে স্যারের মতো লোক যিনি আর কি আমাদের শিখিয়েছেন, তারপর আমরা বলবো স্যার এটা কিরম হলো স্যার, আপনি আমাদের এটা শিখিয়েছেন। বলে ওরে বাবা এটা সেইটাই হলো, পেশেন্টটা কি সে বলছে, সে
পেশেন্টকে গুরুত্ব দিবি না, পেশেন্টের ডিজায়ারকে গুরুত্ব দিবি। এই যে এক্সট্রিম ডিজায়ার, তুই ডিজায়ারটা তুই যদি বন্ধ করে দিস, পেশেন্টটা কিন্তু মেন্টালি সফট হয়ে যাবে। সে তো বলছে আমি ওষুধ খাবো না, সে নিজে ভুগতে রাজি আছে, তবু সে ওষুধ খাবে না, তার ওইটা এত প্রিয়, তার তার মানে পেঁয়াজটাই তার সবচেয়ে বেশি খেতে ভালোবাসে সে। এটাকে গুরুত্ব দিতে হবে না, পেশেন্টকে তো গুরুত্ব দিতে হবে, পেশেন্টের গুরুত্ব সর্বাধিক। তাহলে দেখা যাচ্ছে কিরকম ধরা বাঁধা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই, কোনটা দেবো কোনটা দেবো না। তবু একটা জেনারেল রুল থাকা দরকার আমাদের, জেনারেলি আমরা এটা করে থাকবো। হ্যানিম্যান লক্ষ্য করে এই যে শব্দ চয়েস গুলো, জেনারেলি কথাটা তিনি ইউজ করছেন, জেনারেলি ইউজ ইনজুরিয়াস, তার মানে জেনারেলি ইউজ সাধারণত এটা ক্ষতিকারক, সাধারণত। তাহলে ক্ষতিকারক কারো কাছে নাও হতে পারে। এই যে ওয়ার্ড চয়েসটা, এই ওয়ার্ড চয়েস গুলিতে হ্যানিম্যানকে কি বলবো, আমি যখন পড়ি তখন ভাবি যে আমরা কিছুই শিখতে পারলাম না। একটা মানুষ, একটা, আমি তো লেখালেখি একটু তো করি, একটা ওয়ার্ড চয়েস ঠিক মতন একটা ওয়ার্ডে কিন্তু পুরো রংটা পাল্টে দেয়, পুরো রংটা পাল্টে দেয় তার লেখা। এবার তাহলে কি হলো, injurious to chronic patient also all dishes vinegar এই citric acid হয়ে গেল, these are specially apt to cause disagreeable sensations। সাধারণত এটা কি করে, ডিসঅ্যাগ্রিয়েবল মানে অস্বস্তিকর সেন্সেশন তৈরি করে, অস্বস্তি তৈরি করে, অ্যান্ড ট্রাভেলস ইন দোজ অ্যাফ্লিক্টেড উইথ নার্ভাস অ্যান্ড অ্যাবডোমিনাল এলিমেন্টস। যারা একটু নার্ভাস প্রকৃতির বা যারা একটু অ্যাবডোমিনাল এলিমেন্টস, যাদের পেটে গন্ডগোল টন্ডগোল আছে, তাদের ক্ষেত্রে এটা কারা করে ভিনিগার, মাংসের মধ্যে অনেকে ভিনিগার দেয়, অনেকের বাড়িতে ভিনিগার দিয়ে রান্না করার প্রবণতা আছে, বিশেষ করে খাসির মাংস। বি কেয়ারফুল, এই যখন মাংস খান, হ্যাঁ ঠিক আছে, মাংস ভিনিগার দিয়ে খান কিনা জানতে হবে, এটা আমাকে জানার চেষ্টা করতে হবে। যদি তার দেখা যায় যে নার্ভাস পেশেন্ট হয় বা অ্যাবডোমিনাল এলিমেন্টস হয়, তার মানে এটা সবার ক্ষেত্রে এটা বলছেন না, নার্ভাস পেশেন্ট বা অ্যাবডোমিনাল এলিমেন্টস যাদের থাকবে তাদের ক্ষেত্রে কিন্তু এই জাতীয় খাবারগুলো, মানে এই যে এই টক লেবু জাতীয় খাবার বা ভিনিগার তো টক, অ্যাসিটিক অ্যাসিড, তারপরে ব্যাপার হচ্ছে যে এই টাইপের খাবারগুলো তাদের ক্ষেত্রে বারণ করতে বলে, সবার ক্ষেত্রে নয় রে বাবা। এইবার কি হচ্ছে, অ্যান্ড they also either antagonize or excessively increase after either antagonize, তারপরে বিরোধিতা করবে, তারপরে ওটাকে ইয়ে করে দেবে, কমিয়ে দেবে অথবা বাড়িয়ে দেবে। এফেক্ট অফ দ্য সেভারাল মেডিসিন, এফেক্ট দে সেভারাল মেডিসিন, তার সোজা কথা এরা কি করতে পারে, যেটা আমি একটু আগে বললাম যে ওই কারো ক্ষেত্রে টক খেলে পরে কমে যায়, কারো ক্ষেত্রে বেড়ে যায়, সেই কথাই তো এখানে হ্যানিম্যান বলছেন। তো এইটা যখনই হবে দেখুন, অ্যান্টাগোনাইজ স্পেশালি ইনক্রিজ দ্য এফেক্ট অফ দ্য সেভারাল মেডিসিন। এবং ব্যাপার হচ্ছে এইটা কি করবে, এই মেডিসিনের এফেক্টটাকে কোনো ক্ষেত্রে তাহলে কি হচ্ছে, দমন করে দেবে, কোনো ক্ষেত্রে বাড়িয়ে দেবে। তার মানে এই যে এইটা দিলে পরে, টক জাতীয় জিনিসগুলো দিলে এই যে ওষুধ কেটে যায়, এই যে গল্প, এই হাতুড়ে গল্প আর কদিন চলবে ভাই? তেঁতুল তলাতে গিয়ে হাওয়া লাগলে ওষুধ কেটে যাবে, এ তো মহা মুশকিল ব্যাপার। আমরা তলা দিয়ে গেলে পরে কেটে যাবে হাওয়া লেগে, এইসব গল্প আর কদিন চলবে? ওষুধ সিলেকশন করার ক্ষমতা নেই, বড় বড় কথা। তাহলে এইখান থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে যে হ্যানিম্যান কি জিনিসটা বলেছেন, তাহলে একদম ঢালাও বন্ধ করতে বলেছেন কি? আদৌ বলেন। অথচ আমরা ঢালাও বন্ধ করে যাচ্ছি, এবং আমাদের যদি কিছু ইয়ে থাকে, কি বলে চামচেগিরি থাকে, সেগুলো তো আরো বেশি বন্ধ করে আমাদের চামচে তৈরি করি। একদম খুব এক্সাক্ট কথাটা আমি বলে ফেললাম, কথাটা অনেকে রাগ হবে, চামচে নয়, আত্মনির্ভর বিবেকবোধ সম্পন্ন হোমিওপ্যাথ তৈরি হতে হবে। সেটা হলে পরেই আপনি সবকিছু করতে পারবেন। মানুষের মঙ্গল সাধনায় হোমিওপ্যাথদের একমাত্র কাম্য, আর কোনো কাম্য নেই আমাদের। এবার আসা যাক, তারপর কি বলছে, ফর সাচ পেশেন্ট
অলসো ভেরি অ্যাসিড ফ্রুট অ্যাজ সাওয়ার চেরিজ। চেরি এক ধরনের, ওই চেরি আপনার পাবেন। চেরি বলতে আমরা যেটা লাল চেরি যেটা পাই যে মিষ্টির উপর দেয়, যেটা ওটা মিষ্টি পেকে গেলে। আর ওইটা সাওয়ার চেরি বলতে কাঁচাটা কিনা আমি ঠিক সঠিক বলতে পারছি না। তবে ওটা সোজা কথা টক জাতীয় আর কি। কাঁচা চেরিজ এর কথা বলেছেন। তারপর কি বলেছেন? আনরাইপ গুজবেরিজ। আনরাইপ মানে আর কি কাঁচা আর কি, সোজা কথা যে পাকা নয় আর কি, কাঁচা। গুজবেরিজ এই বৈচি জাতীয় ফল। ছোটবেলায় আমরা কিন্তু এই ছোট ওই এই বনে বাদারে হয়ে থাকতো, ছোট ছোট কুলের মতন, টক টক লাগতো, খেতে ভালো লাগতো। আমরা খেয়েছি তো, ওরা পুকুর পাড় থেকে আমরা পেরে পেরে খেতাম তো। কাঁটা কাঁটা ফাটা গায়ে লেগে যেত, ছিঁড়ে যেত, কোনো ব্যাপার নেই আমাদের, খেতাম। খেয়েছি ছোটবেলায়, এখন এসব নেই গাছ, নজরেই পড়ে না। তাহলে কি হলো? এই যে চেরিজ বলছে, তারপর আনরাইপ গুজবেরিজ বলছে, আর হচ্ছে কারেন্টস। কারেন্টস মানে হচ্ছে এক ধরনের আঙুর, মানে ওই যে টক, এইগুলো কিন্তু দেয়া যাবে না। কোন ক্ষেত্রে দেয়া যাবে না সেটা তিনি এখানে বলছেন। কোথায় গেল? হ্যাঁ, বেশি অ্যাসিড ফুড এইগুলো কিন্তু কি করতে হবে? আর টু বি অ্যালাউড অনলি এ ভেরি স্মল কোয়ান্টিটিস। তাই টক ফলগুলো তিনি কি করতে বলেছেন? অ্যালাউ অনলি ভেরি স্মল কোয়ান্টিটিস। আমাদের হোমিও ডাক্তাররা কি করছে? সব বন্ধ, সব বন্ধ, সব চলবে না। যেন টকই তোমার সর্বনাশ করে দিল, তুমি সর্বনাশ করে দিচ্ছ ভুল ওষুধ দিয়ে, সেটা নয়। তাহলে অ্যানিম্যাল কি বলছে? স্মল কোয়ান্টিটিস আমরা দিতে পারি। অ্যানিম্যাল নিষেধ করেছেন কি? তা তো নয়। এটা বলা হয় অ্যাসিড গ্রুপের ওষুধ দিলে পরে এগুলো বন্ধ করা দরকার। কিন্তু আমরা দেখেছি সব পেশেন্টকে এটা ইয়ে করে না। ওই যে জেনারেলি কথাটা আছে, আপনাকে বুঝতে হবে এই পেশেন্টটা করে কিনা। তার ডিজায়ারটা যদি খুব তীব্র থাকে তাহলে আপনি অ্যালাউ করুন। ডিজায়ারটা অ্যালাউ থাকে। দেখুন মদের ক্ষেত্রে এই যে হ্যানিম্যান বা বিয়ারের ক্ষেত্রে এরকম বলছেন, কিন্তু আগে কি বলেছেন? আগের জায়গাগুলো কি বলেছেন হ্যানিম্যান? আস্তে আস্তে জল মিশিয়ে তাকে ছাড়াতে হবে, তার সঙ্গে ওষুধ দিতে হবে। তার মানে এই একটা জায়গার মানে করলে পরে কিন্তু সব গন্ডগোল পাকিয়ে ফেলবেন। মানেটা করতে গেলে আপনাকে সমগ্র বিষয়টাকে ভেবে চিন্তে মানে করতে হবে। নাহলে কিন্তু আপনি ওই আন্ডারস্ট্যান্ড হবে, পারসিভ হবে না। আন্ডারস্ট্যান্ড আর পারসিভ এর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা আন্ডারস্ট্যান্ড করছি, এই আমরা পণ্ডিত হতে চাই তো, এক একটা অংশকে খুব ভালো করে বুঝে নিলাম। আরে বাবা, সব অংশগুলো জুড়ে দিয়ে যেটা আসবে সাম রেজাল্ট, সেটাই তো করতে হবে আমাদের। আমাদের একটা দুটো সিমটম নিয়ে তো যেমন প্রেসক্রিপশন করি না, অনেকগুলো সিমটম নিয়ে টোটালিটি অফ সিমটম করি, তেমনি বোঝার ক্ষেত্রে ঠিক তাই করতে হবে আমাদের। সেটা ছাড়া কোনো বিকল্প নেই আমাদের। এরপরে কি হচ্ছে? অ্যাসিড ফুড, তাহলে এইগুলো কি হচ্ছে? কি দিতে হবে? ভেরি স্মল কোয়ান্টিটিস অ্যান্ড সুইট ফুড অনলি ইন মডারেট কোয়ান্টিটি। বা সুইট মানে যেটা মিষ্টি ফল, যেগুলো মডারেট। মডারেট বলতে কি? মোটামুটি আর কি, বা মাঝারি, মানে তা চলতে পারে, সেটা বেশি না, অতিরিক্ত না। সো অলসো বেকড প্রুনস। বেকড মানে হচ্ছে ওই বেক বেক মানে হচ্ছে এই যে, মানে ওই আগুনে ঝলসে নেওয়া হয় না, আগুনে ঝলসে নেওয়া হয়, সেটাকে ইয়ে বলে। হুম। প্রুনস মানে হচ্ছে কি? খেজুর। খেজুর আগুন অ্যাজ এ প্যালিয়েটিভ আর নট টু বি অ্যাডভাইস টু দোজ ইনক্লাইন টু কনস্টিপেশন। টু দোজ ইনক্লাইন টু কনস্টিপেশন মানে যাদের কনস্টিপেশনের যাদের ইয়েতে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বেকড মানে খেজুর আর কি ওই আগুনে ঝলসে বা আগুনে ইয়ে করে দেওয়া যাবে না। কিন্তু খেজুর যদি আপনি এমনি দেন, এদের ক্ষেত্রে কনস্টিপেশনের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট আসে, যদি সেটা চিররোগের আন্দারে না পড়ে। তার তার খাবার শৈলীর গন্ডগোলের জন্য যদি তার কনস্টিপেশন কিছুটা আসে, সেটা অনেকটাই রিমুভ করতে পারে এটা। কিন্তু যদি সত্যিকারের চিররোগ হয়, এসব খেয়েও বাটা কিছু হয় না, আমরা দেখেছি। এসব আমার দেখা হয়ে গেছে। ফলে ঐরকম ওই এটাতে ফাইবার বেশি, এটা হলে আপনার কনস্টিপেশনটা চলে যাবে, এই গল্পটা আমি বলি না। আমি বলি এটা খেয়ে দেখতে পারেন, এগুলো খেতে বলি। এগুলো খান, কেমন থাকে জানাবেন। তার সঙ্গে ওষুধ চলছে, এই হচ্ছে ব্যাপারটা। তারপরে কি বলছে? টু দ্য লেটার, as also those suffering from weak digestion
যাদের আর কি হজমের ক্ষমতা কম আর কি, উইক ডাইজেশন। ভিল হুইচ ইজ টু ইয়াং ইজ নট সার্ভিসেবল। ভিল বলতে বাছুর আর কি, খুব ইয়াং বাছুর মানে কচি বাছুর যাকে বলে, হ্যাঁ মানে গরু আর কি, হ্যাঁ গরুর যে বাচ্চা, সেটা কিন্তু তাকে দেয়া যাবে না, তাকে খেতে দেওয়া হবে না, যার ক্ষেত্রে তার ওই ইয়েটা আর কি, ওই পেটের হজম ক্ষমতাটা যার খুব কম, দেয়া যাবে না। দোজ হুজ সেক্সুয়াল পাওয়ার আর লো, যাদের সেক্সুয়াল পাওয়ারটা খুব কম। আপনার কাছে পেশেন্ট আসে তো, সেক্সের জন্য দেখবেন চারিদিকে ছড়াছড়ি বলছে হোমিওপ্যাথি, কেউ কিছু পারুক না পারুক সেক্সের চিকিৎসাটা আগে করে। এর চিকিৎসাটা মজা আছে, ফেলিউর হলে সে তো বলবে না কাউকে, এই একটা সুযোগ নেওয়া হলো। আর ওর কাছে গেছে না এই জন্য এটা তো বলতে পারবে না, বদনাম করার সুযোগ তার কম, এই সুযোগটা নেওয়া হয়। যেমন ক্যান্সারের পেশেন্ট নিলে পরে সেখানে বদনাম করার সুযোগ কম, কারণ ও তো মরবে সবাই জানে, আর চেষ্টা করেছিলাম হয়নি। এইভাবে তারা কিন্তু কৌশলবাদী আমরা হয়ে পড়ছি, কৌশল দিয়ে কিছু হয় না ভাই, চালাকির দ্বারা কোনো মহৎ কাজ হয় না। হোমিওপ্যাথি আপনাকে সুযোগ দিয়েছে তো সৎভাবে চলার, কোনো অসুবিধা কি আছে, চলে দেখুন না কি পান। উইক ডাইজেশন, তারপর কি বলছে, যাদের উইক ডাইজেশন আছে, ভিল হুইচ ইজ টু ইয়াং ইজ নট সার্ভিস, তারপর দোজ হুজ সেক্সুয়াল পাওয়ার আর লো শুড লিমিট দেমসেলফ ইন ইটিং ইয়াং চিকেন্স অ্যান্ড এগস। দেখুন, যাদের সেক্সুয়াল পাওয়ার কম তাদের কি বলা হচ্ছে যে চিকেন, ইয়াং চিকেন তারপর কচি মুরগি, এগ খেতে বারণ করছেন। আমরা কি বলি, এগ খাবে, হ্যাঁ ওটা খেতে হবে। আবার দেখবেন অনেকে এই কথাও বলে আমার এগ খেলেই আমার ধাতু ক্ষয়, দ্যাট ইজ এগ অ্যাগ্রাভেশন। এগ অ্যাগ্রাভেশন যদি হয় সেক্ষেত্রে আমরা ওটাকে কন্ট্রোল নিশ্চয়ই করবো, যেটা তার সহ্য হয় না, সিস্টেম নিতে পারে না, সেটাকে তো কন্ট্রোল করতেই হবে। এই শিক্ষা তো হ্যানিম্যান আমাদের দিয়েছে। তাহলে কি হলো, এগস শুড অ্যাভয়েড দ্য ইরিটেটিং স্পাইসেস অফ ভ্যানিলা। ইরিটেটিং স্পাইসেস, স্পাইসেস মানে মশলা মশলা মশলা, হ্যাঁ এই ভ্যানিলা, এটা এক ধরনের মশলার মধ্যে ভ্যানিলা ব্যবহার করা হয়, হ্যাঁ এটা হচ্ছে এটা এক ধরনের উত্তেজক ফল, হ্যাঁ এইটা মশলা হিসেবে ব্যবহার করা হয়। অলসো ট্রাফলস, ট্রাফলস বলছে এটা একটা কন্দ জাতীয় গাছ, এর এক ধরনের কি বলে ছত্রাক কি হয়, এটাও মশলা হিসেবে ব্যবহার হয়। অ্যান্ড ক্যাভিয়ারি, ক্যাভিয়ারি এটা এটা হচ্ছে এক ধরনের লবণ, ইয়ে আর কি, এক ধরনের সমুদ্রের মাছের ডিম আর কি, লবণে জারিত করা, খুব সুস্বাদু খেতে। এইগুলো কিন্তু হুইচ ইজ প্যালিয়েটিভ হান্ডার দ্য কিওর, এইগুলো কি করবে, আরোগ্যের পথে বাধা দেবে এবং হিন্ডার আরোগ্যের পথে বাধা দেবে। এইসব খাবারগুলো দেওয়া যাবে না। তার কি কি দেওয়া যাবে না, যাদের ক্ষেত্রে সেক্সুয়াল ফাংশনে গন্ডগোল আছে তাদের ক্ষেত্রে কচি মুরগি দেওয়া যাবে না, তাদের ডিমটা খেতে বারণ করতে হবে। এবং তারপর কি করতে হবে, এখানে ডিমটা অন দি কন্ডিশন, এখানে একটু খেয়াল করে দেখতে, ডিম খেলে তার অসুবিধা হচ্ছে কিনা একটু সবগুলো দেখে নিতে হবে। তবু যদি ডিমের প্রতি তার যদি সেরকম কোনো মারাত্মক রুচি কিছু না থাকে, তখন বলে আচ্ছা ডিমটা কিছুদিন একটু বন্ধই রাখুন না যদি পারেন। জোর নয়, মানুষের মনের উপর জোর জবরদস্তি করা যাবে না। তারপর শুড অ্যাভয়েড দ্য ইরিটেটিং স্পাইস অফ ভ্যানিলা, এখানে স্পাইসটা কি কি মশলাটা কি কি দিয়ে তৈরি সেটা বড় কথা না, ইরিটেটিং স্পাইস বা হাইলি সিজন ফুড বা মশলা, অতিরিক্ত মশলা, এটা কিন্তু আমাদের কিন্তু উত্তেজিত করে, শরীরকে মনকে রসনাতে তৃপ্তি যেমন করে উত্তেজিত করে। আমরা তো আজকাল এই খাবারগুলি খেতে পছন্দ করি, হ্যাঁ এই খাবারগুলি তো বাইরে সব, আর যাকে সেগুলো গল্প বললাম না, আপনারা সবাই জানেন কম বেশি। তো ফলে আমরা তো সেই খাদ্যগুলো খেতে ভালোবাসি, ফলে বুঝতেই পারছেন যে স্বাস্থ্যের প্রতি আমাদের কতটা অবহেলা, কতটা আমাদের অবহেলা সেটা আমরা অলরেডি নিজেদের জীবন দিয়ে আমরা বুঝতে পারছি। আমরা এই সত্যি কথাটা পেশেন্টকে বলতে পারি না, পেশেন্টটা পাশে পালিয়ে যায়, বারবার বলছি হোমিওপ্যাথ যদি হতে চান পেশেন্টকে কিন্তু কাস্টমার ধরবেন না, দরকার বলে বকে দিতে হবে, দরকার বলে তাড়িয়ে দিতে হবে। তুমি যদি কথা না শোনো তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক হবে নীতির ভিত্তিতে, আর কিছু নেই।
মানুষ যাবে কার কাছে, বুঝতে পেরেছেন? প্রতিটি জায়গায় কিন্তু গন্ডগোল। হোমিওপ্যাথি আছে কিছু, কিন্তু হোমিওপ্যাথ নেই। হোমিও চিকিৎসক আছে, হোমিওপ্যাথ নেই তো। আমরা একটা রুগীকে দেখতে ৬-৭ ঘন্টাও কোনো কোনো সময় লেগে যায়। ওই লেগে গেলে হিসাব করছি আমার কত লোকসান হলো, এতগুলো রুগী দেখলে আমার এত। তাহলে বাবা অন্য কিছু করো না বাবা, হোমিওপ্যাথি করার দরকার কি আছে? অন্য কিছু আছে। হ্যাঁ, লেডিস উইথ স্ক্যান্টি মেন্সেস, যেসব লেডিসের মানে যেসব মহিলার স্ক্যান্টি মেন্সেস মানে কি? স্ক্যান্টি মেন্স যাদের আছে মানে যাদের মেন্সের পরিমাণটা কম যাদের। এখানে কিন্তু একটা বলেছেন বলে এটা মেনে নিতে হবে তা নয়। স্ক্যান্টি মেন্সটা যদি তার অ্যানিমিয়ার জন্য হয়, তখন তাহলে এটা মানা যাবে না। আমার কথাটা বোঝা গেছে? অ্যানিম্যান এই উপদেশটা তখন মানার দরকার হবে না। এখানে আমাদের কি হলো? আমাদের যে নলেজ অফ ফিজিওলজি, সেটা আমাদেরকে সাহায্য করে। মাস্ট অ্যাভয়েড দ্য ইউজ অফ স্যাফরন অ্যান্ড সিনামন। স্যাফরন এবং সিনামন, স্যাফরন মানে কি? জায়ফল, আপনার আলুর দমে তো জায়ফল, সিনামন দারুচিনি, এগুলো বারণ করতে বলছেন। এবং অ্যামোমাম, অ্যামোমাম হচ্ছে কি? এটা এলাচ জাতীয় একটা জিনিস, হ্যাঁ? এটা বারণ করতে। সোজা কথায় এই ধরনের মশলাগুলো কিন্তু আমাদের, বা পিপার, লঙ্কা, জিঞ্জার, আদা and bitter substance which being palliate also the injurious to under homeopathic treatment. তাহলে আন্ডার হোমিওপ্যাথি ট্রিটমেন্টে সোজা কথা মশলা খাবারগুলোকে একটু চেক করতে হবে, বিশেষ করে এই ধরনের মশলাগুলোকে। আমরা তো বলতেই পারি না। হুম, আমরা তো বলতে সাহস পাই না, পেশেন্ট পাশে পালিয়ে যায়। আমাদের তো ভয় আছে, কিন্তু এই ভয়গুলোকে কাটাতে হবে। আমরা দেখেছি, আমরা দেখেছি যে পেশেন্ট রেকর্ডিং হয়ে গেছে, এটা আমার স্যারের কাছে দেখেছি, আমি স্যারের কাছে শিখেছি। সেটা হচ্ছে কি যে রেকর্ড হয়ে যাওয়ার পর তারপর সে বলছে, কোনো গোপন কথা বেরোচ্ছে। আমরা, বাবা এটা ছাড়তে হবে। বলে, না আমি এটা ছাড়তে পারবো না। এটা অ্যালাউ না করলে আমি ওষুধ খাবো না। কিছু, কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের একদম স্ট্রিক্ট হয়ে যেতে হয়। না আপনাকে আমি ওষুধ দেবো না, আপনি বেরিয়ে যান। একদম মুখের উপর বলে দিতে হবে। শত্রু হবে, হবে। কিন্তু ঘটনা হচ্ছে কি, সত্য হচ্ছে এমন একটা জিনিস, আজকে আপনার শত্রু হবে। একটা সময় গিয়ে রিয়ালাইজ করবে। ওই একটা ডাক্তারই আমাকে বলেছিল যে, "তুমি যদি না শোনো আমি তোমাকে দেখব না।" সবাই তো দেখলো আমার কথা অনুসারে। লাভ তো কিছু হলো। কেন রোগীর কথা শুনে দেখে? রোগী তো কাস্টমার হিসেবে দেখায়। রোগী হিসেবে দেখায় না। তাকে খদ্দের হিসেবে দেখায়। খদ্দেরকে সন্তুষ্ট করা তো ব্যবসার নিয়ম। হোমিওপ্যাথরা কিন্তু কখনো ব্যবসায়ী হতে পারে না। হোমিও চিকিৎসকরা হতে পারেন। হোমিওপ্যাথরা কিন্তু কখনো ব্যবসায়ী হতে পারে না। তাদের মানুষের মঙ্গলের জন্য যতটুকু করার তারা করবেন। তার সাধ্যমত। প্রত্যেকের সাধ্যের সীমাবদ্ধতা আছে। কারণ সবাই তো আর সবকিছু শিখে বসে নেই। ফলে আজকে এই পর্যন্ত আমি করলাম। এইটার উপরে যদি কারো সিনিয়র কে আছেন, আমি দেখিনি, দেখার সুযোগ আমার হয়নি। তারা যদি থাকে তারা যোগ করতে পারেন, বা জুনিয়র যারা শুনলেন যাদের কোনো প্রশ্ন থাকে আমাকে প্রশ্ন করতে পারেন। আমি তার যথাযথ উত্তর দেবো। অবশ্যই প্রাসঙ্গিক প্রশ্ন করবেন। প্রাসঙ্গিক প্রশ্ন। আমি এখানে শেষ করলাম। দীপেন তুমি দেখো। আচ্ছা স্যার, অসংখ্য ধন্যবাদ স্যারকে। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত আছেন পার্থপ্রদীপ চৌধুরী স্যার। মিহির কুমার দাস স্যার হ্যান্ড রাইজ করেছেন। আমরা স্যারের এটা নিয়ে নিই। আচ্ছা স্যার, পার্থপ্রদীপ চৌধুরী স্যার, আপনি যদি কিছু বলেন, আজকের আলোচনা যতটুকু হলো, আপনি যদি কিছু অ্যাড করেন স্যার। দীপেন, কি আমাকে ডেকেছো? হ্যাঁ স্যার, আপনাকে ডেকেছি। শোনা যাচ্ছে স্যার?